আমাদের এক্সেল কেন করব, যদি এই প্রশ্ন করা হয়, এক্সেল করার জন্য প্রশ্ন যদি এমন হয় এক্সেল কেন শিখবো কেন করব, এটার উত্তরটা হচ্ছে এক্সেল এই জন্য আমাদের শিখতে হবে কারণ কাজগুলোকে আমাদের সহজবোধ্য করতে হবে। তাহলে সহজবোধ্য করবার জন্য এই যে আমাদের হচ্ছে যে এখানে রেফ আসছে, দ্যাট মিনস ইরর আসছে কিছু একটা, তাহলে আমরা হচ্ছে যে দেখি এখানে জেনারেল পার্সন গুলো কিভাবে এই যে ক্যালকুলেশনটা যে আছে এই ক্যালকুলেশনটাকে কিভাবে সাবমিট করে কিংবা কিভাবে কমপ্লিট করে। সো একইবারে জেনারেল পার্সন ইকুয়াল সাইন দেয় এন্ড দেন হচ্ছে যে একটা সেল দেয় এন্ড দেন প্লাস সাইন এন্ড দেন নেক্সট সেল এন্ড দেন নেক্সট এন্ড দেন নেক্সট এন্ড দেন ইন্টার। এই যে এভাবে আমরা কি করি, একটা হচ্ছে যে ক্যালকুলেশন করে ফেলি এবং এই যে আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। একই সঙ্গে এই দিকে আমাদের টোটালের ক্ষেত্রে ইকুয়াল সাইন এন্ড দেন আমাদের ফার্স্ট সেল দেন প্লাস সেকেন্ড সেল দেন নেক্সট এন্ড দেন নেক্সট এন্ড দেন আমাদের হচ্ছে যে নেক্সট। ওকে, এন্ড দেন ইন্টার প্রেস করলাম। তাহলে এই যে আমাদের যে এই কাজটা করলাম, এই যে আমাদের যে রেজাল্টটা আসলো, তাহলে এইভাবে যদি আমরা কাজ করি দেখা যাচ্ছে যে আমাদের এখানে ডেটা আছে মাত্র 10টা বা 9টা। এখন যদি ডেটা আমাদের হচ্ছে যে 1000 হইতো, তাহলে আপনি কি 1000 বার প্লাস সাইন দিতে 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 এইভাবে কাজ করতেন? না, তাহলে খুবই জটিল কঠিন হয়ে যেত না? কিছুক্ষণ পরে আমরা দেখব যে এইভাবে ওর কোম্পানিগুলো কিভাবে কাজ করছে। আচ্ছা, তাহলে এইভাবে কাজ করে আমরা ক্যালকুলেশনে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। বাই এনি চান্স আপনার 1000 ডেটার মধ্যে কোনো একটা কারণে একটা ডেটা আপনি রাখবেন না আপনার কোম্পানিতে। ধরে নিলাম এখানে হার্ডওয়্যার কোম্পানি একটা আছে, ও হচ্ছে যে ল্যাপটপটা ও প্রোডাক্টটা রাখবে না কিংবা পেন ড্রাইভটা ও রাখবে না, তাহলে পেন ড্রাইভটা আমরা ডিলিট করে দিলাম। আপনার আসলে রেজাল্ট ভুল। আমরা কাজটা করলাম কতক্ষণ ধরে? 1 মিনিট ধরে। এখন এই ডেটা গুলো যদি 1000 হতো তাহলে আমাদের সময় লাগতো মিনিমাম 3-4 ঘন্টা 5 ঘন্টা বা সারা দিন লাগতো, তাই না? এমনটা হতো না? এখন এই জিনিসটা আমাদের কাজটা করলাম অনেকক্ষণ ধরে, তাও আবার যদি কোনো কারণে একটা ভুল হয় তাহলে পুরোটাই ভুল। এই যে ভুলগুলো ধরে আছে দেখেন। তাহলে এটার আমরা হচ্ছে যে কত স্মার্ট ওয়েতে করতে পারি সেই জিনিসটা দেখব। পরের বার আমাদের একই জিনিসগুলো আছে, এটাতে আমরা কিভাবে সাধারণ পার্সন গুলো যেভাবে করে এর চেয়ে যারা একটু এক্সপিরিয়েন্স পার্সন অফিসে যারা কাজ করে তারা কিভাবে কাজ করে, ইকুয়াল সাইন দেয় এন্ড দেন সাম লেখে এন্ড দেন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইন্টারপ্রেস করে রেজাল্টটা পেয়ে যায় এন্ড দেন এখানে হচ্ছে ডাবল ক্লিক করে ফিন হ্যান্ডেলে রেজাল্ট পেয়ে যায়। পরেরটাতে ইকুয়াল সাইন এন্ড দেন সাম দিয়ে এখানে হচ্ছে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইন্টারপ্রেস করে রেজাল্টটা পেয়ে যায়। তাহলে এই যে এক্সিকিউশন টাইমটা আমাদের কতক্ষণ হলো? 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, এর বেশি তো আর না। যদি আমাদের 1000 এরকম লাইন থাকতো কতক্ষণ লাগতো? সর্বোচ্চ আরো 10 সেকেন্ড যুক্ত হইতো, তার মানে 40 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট, এর বাইরে আর লাগতো না। ওকে, একই কাজটা যারা তুলনামূলক একটু আরো অ্যাডভান্স, ও এক্সপিরিয়েন্স প্লাস অ্যাডভান্স, ও তখন কি করবে? ও তখন এটা হচ্ছে যে এই পুরো টেবিলটা সিলেক্ট করবে এন্ড দেন অল্টার প্লাস সাইন প্রেস করবে। এই যে দেখেন আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। অল্টার প্লাস সাইন এই যে লিখে দেওয়া আছে অল্টার প্লাস সাইন, মানে আগে সিলেক্ট করতে হবে। দেখেন এই যে আমাদের এখানে রেজাল্ট গুলো দেওয়া নাই, প্রথমে কি করব? এই যে সিলেক্ট করলাম দেন অল্টার প্লাস, আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটারই যোগফলটা আমরা পেয়ে গেলাম। এন্ড দেন সুপার এক্সপিরিয়েন্স পারসন যারা, তারা কিভাবে কাজ করে, তারা এই জায়গাটাতে দেখেন কত দ্রুত হয়ে যাচ্ছে। আমাদের এখানে রেজাল্ট নাই, কারসরটা আমরা এই টেবিলের মধ্যে যে কোনো একটা সেলে রাখবো, যে কোনো একটাতে এন্ড দেন মানে কন্ট্রোল এ অল্টার প্লাস, টোটাল এক্সিকিউশনের জন্য টাইম নিল মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। সুবিধাটা কোথায়? এইগুলোতে ধরে নিলাম আপনার এই যে কিবোর্ডটা আপনি রাখবেন না কোম্পানিতে, ডিলিট করে দিলেন, আপনার কোনো রেজাল্টে ইফেক্ট পড়বে না, মানে বাকিগুলো ক্যালকুলেশন করে যেটা রেজাল্ট হয় সেটাই হচ্ছে। তার মানে এই যে আমরা যে কাজগুলো করলাম, তাহলে কেন আমরা এক্সেলের এই যে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে কাজটা আমরা যদি সমাধান করতে পারি, কেন আমরা হচ্ছে এত জটিল কঠিনে যাব? বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আপনারাও ঠিক একইভাবে এই কাজটা করবেন। এই যে আমার এখানে শর্টকাট কি কমান্ডো দেওয়া আছে, আপনারা ওখানে দেখে কাজটা করতে পারেন। দেখেন তো ট্রাই করে হয় কিনা। আমাদের এখানে প্রথমে যখন একটা ফাইল ওপেন করছি, এই যে বেসিক এক্সেল, এই এক্সেলটা ওপেন করলে আমাদের এখানে অনেকগুলো শীট আছে। তাহলে এই অনেকগুলো শীট আছে, সেগুলো আমরা ম্যানেজ করব এই যে পার ক্লাস অনুযায়ী। ওকে, এখন আমাদের এই যে এক্সেল যে ফাইলটা আছে,
এই ফাইলটাকে হচ্ছে বলা হচ্ছে ওয়ার্কবুক। এই ফাইলগুলোকে কি বলা হচ্ছে? ওয়ার্কবুক। ওয়ার্কবুক না, ওয়ার্কবুক, WORK, ওয়ার্কবুক। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়ার্কবুক। আচ্ছা, একটা ওয়ার্কবুক দ্যাট মিন্স একটা বই আছে না, ওয়ার্কবুক। বুক বলতে কি বুঝি? বুক মানে বই। একটা বইকে যদি আমরা আলাদা আলাদা পার্টিশনে ভাগ করি তাহলে এটাকে কি বলি? শীট। কি বলি? শীট বলি না? তাহলে কয়েকটা শীট মিলে একটা বই তৈরি হচ্ছে। তাহলে কয়েকটা পাতা মিলে আমাদের হচ্ছে শীট তৈরি হচ্ছে, কয়েকটা শীট মিলে একটা বই তৈরি হচ্ছে, এটা না? তো ঠিক এখানেও এরকম। এখানে এই যে আমাদের শীটের মধ্যে কয়েকটা পাতা আছে, কিভাবে বুঝবো? Ctrl+P দিলাম, দিয়ে এই যে দেখেন, এই যে এগুলো সবগুলো পাতা। তার মানে একটা শীটের মধ্যে অনেকগুলো পাতা আছে। তাহলে এই পাতাগুলো মিলে আমাদের এটা একটা শীট। পরে আরো কয়েকটা শীট আছে, আর একটা শীট আছে, এরকম আরো কয়েকটা শীট আছে। তাহলে সবগুলো শীট মিলে হইলো আমাদের একটা ওয়ার্কবুক এক্সেল এর ভাষায়। ওকে, আর এই যে এখানে যে ক্লিক করছি ঘর ঘর, এগুলো হচ্ছে সেল। এক একটা সেল। সেল কিভাবে তৈরি হয়? সেল তৈরি হওয়ার জন্য সিস্টেম হচ্ছে কলাম এবং রো এর সমন্বয়ের যে ক্রসিং পয়েন্টটা, এটি হচ্ছে সেল। কলাম এবং রো এর ক্রসিং যে পয়েন্টটা, এটি হচ্ছে সেল। তাহলে সেল কখন আমরা আইডেন্টিফাই করব? এই কলাম E4, এটা হচ্ছে E4 সেল। বিষয়টা কি ধরতে পারছি? কলাম এবং রো এর ক্রসিং পয়েন্ট যেটা, এটা হচ্ছে সেল। তাহলে এটা হচ্ছে E4 সেল। ধরতে পারছি কি? এই যে দেখেন E, আর হচ্ছে যে ক্রসিং পয়েন্ট এই যে এটা, তার মানে এটা হচ্ছে E8। তাহলে আমি যদি বলি H2 সেল কোনটা? H এর নিচে দ্বিতীয়টা। ধরতে পারছেন কি? তাহলে আমি যদি বলি D10, এটা কোনটা হবে? D এর নিচে এই যে 10। ওকে, একেবারে ইজি, তাই না? তার মানে D এর নিচে 10। ওকে, এই জিনিসগুলো এই যে ক্লিক করছি, এটা কিভাবে বুঝবেন যে আসলে এটা হয় কিনা? এই যে বাম দিকে দেখেন একটা নেম বক্স পাবেন, এই যে দেখেন, এই যখন যেটাতে ক্লিক করছি তখন চেঞ্জ হচ্ছে। দেখেন এই যে, এই দেখেন A1, B1, B2, A2, যখন যেটাতে ক্লিক করছি তখন সেটা চেঞ্জ হচ্ছে। আর হচ্ছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। এই যে এফএক্স যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই যেটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেন আমরা হচ্ছে যে অনেকেই জানি যে এখানে যদি শর্টকাট আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, এই যে আমাদের এগুলো হচ্ছে হোম, এটা হচ্ছে একটা ট্যাব, ফাইল ট্যাব, ইনসার্ট ট্যাব। দেখেন একটু খেয়াল করেন, এই যে হাইলাইট হচ্ছে পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প। এগুলো হচ্ছে এক একটা ট্যাব। আর এই ট্যাবের অধীনে যেগুলো থাকে এটা পুরোটাকে বলা হয় রিবন। আর এই রিবনের এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা গ্রুপ। তাহলে ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইল গ্রুপ, সেলস গ্রুপ, এডিটিং গ্রুপ, অ্যাডস ইন গ্রুপ। এই গ্রুপগুলোর মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো এক একটা টুলস। এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন টুলস এগুলো। ওকে, এন্ড দেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ফন্টের নাম দিচ্ছি, ফন্টের সাইজ দিচ্ছি, এগুলো প্রত্যেকটা এক একটা টুলস। এই যে আইকন, যেগুলো আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কার্ট, এই পেস্ট, এই যে কপি, ফরম্যাটিং টুলস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে একদম সবার উপরে স্যার 00 বেসিক এই এক্সেল শীট লেখা। এইটা হচ্ছে টাইটেল। এই যে এখানে 00 বেসিক এক্সেল যেটা আছে, এটা হচ্ছে টাইটেল। আর এই দিকে উপরে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। দ্রুত আপনি কাজ করতে পারেন, এই যে এগুলোতে ক্লিক দিয়ে দ্রুত কাজ করতে পারেন। এই যে এগুলোতে, ওইটা টাইটেল হলো তো স্যার হোম, ইনসার্ট, এগুলো সাবটাইটেল হওয়ার কথা না, ওইটা হচ্ছে যে আমাদের ফাইলের নাম, ওইটা ফাইলের নাম, ওইটা হচ্ছে যে আমাদের ফাইলের নাম। তাহলে ওই ফাইলের একটা টাইটেল আমাদের লাগবে না? ওটা কিভাবে বুঝবো? আমরা ডিটেক্ট করতে পারতেছি এই যে এখানে দেখে। আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে ট্যাব, এটা পুরোটাই রিবন। আর এই রিবনের মাঝখানে এইগুলো দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ, আমাদের এগুলো প্রত্যেকটা একটা টুলস, আইকন গুলো এই যে। ওকে, আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে H6, এটা হচ্ছে নেম বক্স। আর এই যে fx, এটা হচ্ছে ফাংশন। আর এই যে এটা হচ্ছে ফাংশনের বক্স। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি, এটা তো আমাদের হচ্ছে যে কাজ করার যে স্পেসটা, সেটা। বিষয়টা কি ক্লিয়ার? ওকে,
তাহলে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, প্রথম ক্লাসে আমাদের যে জিনিসটা আছে সেটা দেখবার চেষ্টা করি। আপনাদের যে ফাইলটা আছে ফাইলটা ওপেন করেন এন্ড দেন আগে দেখেন দেন কাজ করেন। আমাদের প্রথম যে শীটটা আছে এখানে শীটটাতে ক্লিক করেন, দেখতে পাবেন এখানে নাম্বার এন্ড টেক্সট। এই শীটটাতে ক্লিক করলে আমরা যখন অ্যাজ ইউজুয়াল কোনো কিছু কাজ করছি, আমি একবারে এই দিকে দেখি, এইদিকে আমি লিখতেছি 1 এন্ড দেন 2। ওকে, এই 1 এন্ড 2 যে ক্লিক করলাম, এখানে 1 2 এর পরে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখতেছি আমাদের লেখাগুলো যাচ্ছে ডান দিকে, বাট এই দিকে যখন আমি লিখতেছি 1 এন্ড 2, ওকে লিখি, এটা আসতেছে আমার বাম দিকে। তার মানে নাম্বার এন্ড টেক্সটের ক্ষেত্রে দুটো ভিন্নতা পাচ্ছি, নাম্বারগুলো আমাদের ডান দিকে যাচ্ছে, টেক্সটগুলো বাম দিকে যাচ্ছে। দেখেন তো এইভাবে লিখে দেখেন তো আসে কিনা নাম্বারগুলো এবং ইয়াগুলো, একটু হচ্ছে এই পাশের গুলোতে দেখেন। এখন আমাদের কোনো না কোনো কারণে আমাদের এই নাম্বারগুলোকে ফরম্যাটিং করতে হতে পারে লেফট সাইড, সেন্টার, রাইট সাইড, মানে আমাদের হচ্ছে কন্ডিশন অনুযায়ী হতে পারে। তাহলে এইখানে সিলেক্ট করবার পরে এই যে সিলেক্ট করলাম এন্ড দেন আমাদের হচ্ছে যে হোম ট্যাব থেকে অ্যালাইনমেন্ট গ্রুপে এসে এই যে লেফট সাইড এন্ড দেন আমরা হচ্ছে সেন্টার করতে পারি, রাইট সাইড করতে পারি। দেখেন তো, তাহলে আমার মানে কথা বলার ভাষাটা কি হচ্ছে একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। যখন আমি যে কোনো কিছু ইনস্ট্রাকশন দিব, ইনস্ট্রাকশনটা একটু খেয়াল করবেন কিরকম। আমরা এটা সিলেক্ট করলাম, হোম ট্যাব থেকে অ্যালাইনমেন্ট গ্রুপে এসে এই যে এখানে আমরা লেফট অ্যালাইনে ক্লিক করলাম বা সেন্টার বা রাইট অ্যালাইনে ক্লিক করলাম। তাহলে স্টেপগুলো কি হচ্ছে, হোম ট্যাব থেকে অ্যালাইনমেন্ট গ্রুপে এসে, তার মানে ট্যাব থেকে গ্রুপে এসে আইকনটা। তাহলে আমি যদি মানে চোখ বন্ধ করেও বলি, আপনি চোখ বন্ধ করে ওই জায়গাটাতে যেতে পারবেন ইনস্ট্রাকশনটা ফলো করে। ওকে, কি হয়েছে এরকম আমরা আমাদের মতো হচ্ছে লেফট রাইট সেন্টার করতে পারতেছি। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। স্যার 1 ধরে যখন ওইটা পরে, আগে এটা দেখেন আমাদের টাস্ক যেটা আছে সেটা দেখেন, আপনি নাম্বার এবং টেক্সটে দেখেন আপনার লেফট রাইট সেন্টার হচ্ছে কিনা। বুঝছে? ওকে, আচ্ছা আমরা তাহলে হচ্ছে এই যে অটো সামের এখানে আসি, কি হচ্ছে না, এটা কি ধরতে পারছেন বা কোশ্চেন জি স্যার লেফট রাইট সেন্টার করতে পারতেছেন? আপনার নাম্বারিং করার দরকার নেই তো, আমি বলছি যে আপনি এইটা পারছেন কিনা, বিষয়টা কি ধরতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা পরের স্টেপে আসি। আমাদের এই জায়গাটাতে অটো সাম আছে, একটু খেয়াল করে দেখি। কি কি হচ্ছে না, ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমার সবই 1। এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে বেশ কিছু নাম্বার দেয়া আছে। এই যে 55 যেটা আছে এটাতে আমি ডিলিট করে দিলাম, এটাতে আমরা অটো সাম করব। অটো সাম করতে গেলে কি করতে হবে, কার্সরটা এখানে রাখবো এন্ড দেন হোম ট্যাব থেকে ডান দিকে এসে এই যে আমাদের এখানে সামেশন একটা আইকন দেয়া আছে, এটাই হচ্ছে অটো সাম। এখানে ক্লিক করলে ইন্টার প্রেস করেন, আপনার অটো আপনার যোগ করে দিয়ে দিচ্ছে। দেখেন এখানে কি করতে হবে, কার্সরটা এখানে রাখতে হবে, হোম ট্যাব থেকে এই এডিটিং গ্রুপের উপরে এই যে এখানে আইকন একটা দেয়া আছে, সামেশন একটা আইকন দেয়া আছে, এখানে ক্লিক করেন দেন ইন্টার বাটন প্রেস করেন, আপনার যোগ হয়ে যাচ্ছে। ওই যেটা আপনি ইকুয়াল লিখে সাম লিখতেন সেটাও আর লিখতে হবে না। এটা বুঝতে পারছেন? আরেকবার রিপিট করব। এই যে এখানে টোটাল নাম্বার একটা আছে না, আমি এটা ডিলিট করে দিলাম, এখানে কার্সরটা রেখে ডিলিট বাটনে প্রেস করলাম, চলে গেল। সো কার্সরটা এখানে রাখলাম, রাখার পরে হোম ট্যাব থেকে এডিটিং গ্রুপে এসে এই যে সামেশন একটা আইকন দেয়া আছে, অটো সাম আইকন, দেন এখানে ক্লিক করেন। ক্লিক করলে এই যে এটা অটোমেটিক ও ডিটেক্ট করতেছে, আপনাকে কিছু করতে হচ্ছে না। দেন ইন্টার বাটন প্রেস করেন, করতে পারি। হ্যাঁ, এন্ড দেন ডেট ফরম্যাট আছে। ডেট ফরম্যাটের ক্ষেত্রে আমরা প্রথমেই বোধহয় দেখতে পাচ্ছি কিছু ইরর, তাই না? আমাদের ইরর হ্যান্ডেলিং আমাদেরকে শিখতে হবে, এটা এখন না পরবর্তীতে। ইরর হ্যান্ডেলিংটা কি, আসলে কাজ করতে গিয়ে আপনি বিভিন্ন সমস্যার মুখোমুখি হবেন, এই সমস্যাগুলো সলভ করবেন কিভাবে, এই জিনিসটা আমাদের জানা দরকার। মানে সবাই কি করে, প্রবলেম ক্রিয়েট করে কিন্তু প্রবলেম সলিউশনটা বের করতে পারে না।
কিন্তু আমরা যদি সলিউশনটাও জেনে যাই তাহলে পরবর্তীতে আর প্রবলেম মানে ফেস করব না, মানে প্রবলেম দেখলে তো বুঝতে পারবো যে হ্যাঁ এটা সমস্যাটা, এটা সমাধানটা হচ্ছে এটা। ওকে, তাহলে এই মুহূর্তে যেটা প্রবলেম আছে এটা হচ্ছে কি, ঘরটা আমাদের ন্যারো আছে, এটাকে এই যে ঘরটা এখানে ধরে এই যে বড় করে দিতে হবে একটু। এই যে দেখেন তো এটা একটু বড় করে দেন তো, এই যে উপরে এই যে কলামটা যে আছে না, এই মাঝখানে এই যে দুইটা অ্যারো সাইন এসেছে দুই দিকে, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু বড় করে দেন, তাইলে হয়ে যাবে। আমাদের হচ্ছে এরকম, তার মানে হ্যাশ হ্যাশ চিহ্নটা আসে কখন, যখন কলামের সাইজটা ন্যারো হয়ে যায়, মানে চিকন হয়ে যায়। এটা বড় হওয়ার কথা ছিল কিন্তু হয়ে আছে ছোট। দেখেন তো হচ্ছে কিনা, হচ্ছে। ওকে, তাহলে নেক্সট স্টেপে আসি। আমাদের মূলত ওইটা ফোকাসিং পয়েন্ট না, ফোকাসিং পয়েন্ট হচ্ছে আমাদের ডেট ফরম্যাট গুলো কি কি হতে পারে। প্রথম একটা ফরম্যাট হতে পারে কি, স্ল্যাশ দিয়ে। লাইক আপনি হচ্ছে একটা ডেট লিখবেন, আজকে হচ্ছে ধরে নিলাম 10 তারিখ, তারপর হচ্ছে যে 2 মাস 2025 সাল, এই যে আমরা দিলাম। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমাদের এটা নিয়ে নিচ্ছে। তাহলে বিষয়টা কি হলো, আমরা স্ল্যাশ দিয়ে ডেটটা লিখতে পারি। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, কি আছে, এই যে 1 লিখলাম, সরি 1 না 10-2-2025, আমরা এইভাবে লিখতে পারতেছি। তাহলে দুটো ফরম্যাট, এটা হচ্ছে কনভার্ট হচ্ছে, কারণ এখানে এক্সপেরিমেন্ট একটা চালানো হয়েছে না, চেঞ্জ হওয়ার কথা না, এটা এক্সপেরিমেন্ট চালানো হয়েছে জন্য এটা এরকম আসছে। যাই হোক, এটাও দেখে নিচ্ছি। আরেকটা হচ্ছে কি, আপনি এই যে টেক্সটে কনভার্ট করে নিচ্ছেন, আপনার মূলত ডেট কিন্তু হচ্ছে কি টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে তিনটা বিষয়, তাই না? এই তিনটা বিষয়গুলো আমরা কিভাবে কাজ করব, এই যে ডেটটা যে আছে এই ডেটটাকেও আমরা কনভার্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করে আগে দেখেন, জিনিসটা বুঝেন। ফরম্যাট সেল, এখানে এই যে আমাদের ফরম্যাট আছে, ওকে বাটন প্রেস করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। তাহলে বিষয়টা কি, আবার দেখেন, এবার আমার সাথে সাথে কাজ করেন। ওকে, আমাদের প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি এখানে ইরর দেখানো, কারণ ন্যারো আছে, এটা আমি বড় করে নিলাম, এটা আমরা বুঝতে পারছি। সেকেন্ড বিষয়টা হচ্ছে কি, এই যে এই জায়গাটাতে আমাদের ডেট ফরম্যাট গুলো 2-3 ভাবে আমরা করে নিতে পারতেছি। এখন কথা হচ্ছে যে এখানে সরাসরি আমরা 10, সরি আমাদের স্ল্যাশ 2 এন্ড দেন হচ্ছে 25, এই যে আমাদের চলে আসতেছে। এখন এই জিনিসটা আমরা দেখি, সবাই ডেটটা লিখি তো, সবাই ডেট গুলো লিখি, লেখেন। একটা হচ্ছে হাইফেন দিয়ে, দুইটা দিয়ে ওকে আসতেছে। ওকে, আসে কিনা আপনারা দেখেন যে আসে কিনা, আসছে। ওকে, নাইস। যদি আসে, এবার এইখানে যেটাতে আসছে যে কোনো একটাতে ক্লিক করেন, এই ক্লিক করলাম, দেন ক্লিক করেন আগে, হ্যাঁ যে কোনো একটাতে ক্লিক করেন না, এগুলো ক্লিক করেন আগে, ক্লিক করেন। ওকে, দেন রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যান। আসছেন, এই দেখেন তো এরকম একটা পপ আপ আসে কিনা, এটাকে বলা হয় পপ আপ। পপ আপ আসছে, ওকে পপ আপ আসছে। আপনি কি করছেন এখানে, হ্যাঁ পপ আপ, ওই কই গেছেন আন্দাজি, হ্যাঁ পপ আপ, ওকে নাইস, হ্যাঁ পপ আপ আসছে, প্রতিক্রিয়া আসছে। আপনি কি করছেন এখানে, মাস্টারি করার জন্য না তো, এখানে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে এই যে এখানে নাম্বার, এই যে এখানে ঠিক পাইছেন। ওকে, সবাই একই জায়গায় আছে না? এখন আমার এই যে আমাকে অনেক সময় হয় কি যে আমার নাম্বার ফরম্যাটে থাকে ডেটটা, আমাকে টেক্সটে কনভার্ট করতে হবে। তাহলে টেক্সটে কনভার্ট করার জন্য এই যে দেখেন ডেট এন্ড ডান দিকে, এই কথা বলছেন কেন শুনেন, দেখেন দেন ডান দিকে টাইপের এই জায়গাটাতে দেখেন অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, এই যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে ডেট ফরম্যাট, এগুলো সবগুলো কি ডেট ফরম্যাট। আমার হচ্ছে টেক্সট টাইপের যদি ডেট লাগে এখানে ক্লিক করেন, দেন ওকে বাটন প্রেস করেন, এই যে দেখেন টেক্সটে কনভার্ট হয়ে গেল, থার্সডে অক্টোবর 2, 2025। বিষয়টা কি ধরতে পারছেন? আসে নাই? আমরা এটা বুঝতে পারছি না। এরপরে আছে ফর্মুলা এবং ফাংশন, তাই না? এটা ওপেন করেন, ফর্মুলা এন্ড ফাংশনটা ওপেন করেন, ফর্মুলা এন্ড ফাংশন ফাইলটা ওপেন করেন। আচ্ছা, ফর্মুলা এবং ফাংশনের মধ্যে একটা পার্থক্য আছে। ফর্মুলা হচ্ছে আমরা মানুষেরা যেগুলো তৈরি করি সিস্টেম কর্তৃক নয় এমন বিষয়গুলো হচ্ছে ফর্মুলা। যেমন আমি আমার যে জিনিসটা তৈরি করছি এটা হচ্ছে ফর্মুলা। দেখবেন যে কিছুদিন পর পরে নতুন নতুন তথ্য নিয়ে আসতেছে, বলে যে অমুক বিজ্ঞানীটা এই ফর্মুলা দিছে,
কেউ বলে না যে অমুক বিজ্ঞানীটা এই ফাংশন দিছে। ফর্মুলা হচ্ছে মানুষ সৃষ্টি কর্তৃক সিস্টেম, যেটা সেটাই হচ্ছে ফর্মুলা। সেটা হচ্ছে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে দিতে পারি, বাট ফাংশনটা হচ্ছে সিস্টেম কর্তৃক ডিফাইন করা। আপনি চাইলে আপনার মতো দিতে পারবেন না, সিস্টেম যেটা বলছে আপনাকে সেই দিকে যেতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে এই যে নিউটন, অ্যারিস্টটল, ফেনিস বেকন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীগুলো যারা আছে তারা যে জিনিসগুলো দিচ্ছে ওরা কি দিচ্ছে? না, ওরা ফর্মুলা দিচ্ছে। এই ফর্মুলা কাজ করলে এই হয়। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের এক্সেল এর ক্ষেত্রে একই জিনিস, আমাদের ফর্মুলা দিয়ে কাজ করতে পারি, ফাংশন দিয়েও কাজ করতে পারি। তাহলে ফর্মুলা দিয়ে কাজ করার জন্য ওয়েটা হচ্ছে কি, এই যে ইকুয়াল সাইন দিচ্ছি, দেন এই যে প্রত্যেকটা সেল যে ধরে ধরে দিচ্ছি, এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা। এই ইকুয়াল সাইন দেওয়ার পরে যে এই প্রত্যেকটা সেল ধরে ধরে দিচ্ছি, এইটা হচ্ছে ফর্মুলা। আর ফাংশন কি, এই যে এখানে ইকুয়াল সাইন দিয়ে সাম লিখতেছেন, দেখেন আপনি চাইলেও সামের জায়গায় সান লিখতে পারবেন না, সান লিখলেও আপনাকে কাজ করতে দিবে না, আপনাকে সামে লিখতে হবে। এবং ও যেইভাবে লিখছে ছোট হাতে দিলেও হবে না, ওকে বড় হাতে দিবে, আপনি ছোট হাতে দিলেও কনভার্ট করে নিবে বড় হাতের। এই যে ক্লিক করেন, এই যে বড় হাতের হয়ে গেছে। দেন আপনি এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, এন্টার প্রেস করেন, আপনার রেজাল্ট পেয়ে গেলেন। স্যার আমরা অটো সামনে গিয়ে তো করতে পারি। আরে সেটা করেন, সেটা তো পরের বিষয়, কিন্তু আপনাকে সাম তো লিখতে হচ্ছে, বা সামটা তো আসতেছে। বিষয়টা কি ধরতে পারছেন? তাহলে ফর্মুলা একটা, ফাংশন একটা। তাহলে সব সময় আমরা কাজ করব কিসে? চেষ্টা করব ফাংশনে কাজ করার, ফর্মুলা ইউজ করব না। ফর্মুলা ইউজ করলে সমস্যা কোথায়? সময় নষ্ট, তাছাড়া একটা রো যদি আমাদের ইয়া হয়ে যায়, পরেরটা বলবে মানে ভুল। এই দেখেন, আমি কোনো কারণে আমার হতে পারে না যে আমার এই ইয়াটা থাকবে না, ডিলিট করলাম, ভুল। এখন এই ভুলটা আপনি সমাধান করবেন কিভাবে? প্রত্যেকটা সেলে ধরে ধরে গিয়ে কাজ করবেন? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ওই যে ব্যক্তিটা যখন কাজ করছে 745টা ইয়াতে রোতে, এখন কোন রোতে ভুল করছে আপনি এখানে ক্লিক করে কোথায় খুঁজবেন এখন বলেন তো? খুঁজে তো পাওয়া যাবে, কিন্তু সময়টা নষ্ট। আপনার 5 সেকেন্ড লাগলে তো সময়টা লাগতেছে নাকি? এটা কি বুঝতে পারছেন? 5 সেকেন্ড হলেও তো সময়টা লাগতেছে, কিন্তু এখানে তো আর আপনার ভুলেই বের হচ্ছে না। কিন্তু আপনি ভুলে আসবেন কিসের জন্য? আমরা স্মার্টার ওয়েতে যাব। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারছি? তাহলে এখানে ফর্মুলা এবং ফাংশনের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে করতে পারেন, ফাংশনটা হচ্ছে সিস্টেম কর্তৃক, সিস্টেমে যেটা আছে আপনাকে সেটা দিতে হবে। এতটুকু জিনিস মনে রাখেন। আর কাজ করার জন্য চেষ্টা করব আমরা অল টাইম ফাংশন ইউজ করার, ফর্মুলা অ্যাজ ইউজুয়াল ইউজ করব না। ওকে, আমরা কি নেক্সটে আসতে পারি? আচ্ছা, তাহলে নেক্সটে আমরা যাই। নেক্সটে হচ্ছে আমাদের ডেসিমাল প্লেসেস। ডেসিমাল প্লেসেস পাইছেন? এই ডেসিমাল প্লেসেস এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল, আমরা কমার্সের কারা আছি? প্লিজ রেইজ ইউর হ্যান্ড। ও আচ্ছা, বলেন। একটু আমাদের কাজ আছে তো, সেটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল ফাংশন যখন অ্যাপ্লাই করি, ফাংশন বলতে আমাদের কার্যক্রমে বা কাজে কামে আমরা হচ্ছে যখন ক্যালকুলেশন করি, ডেসিমাল প্লেসেস কয়টা আমরা নেই? না, আন্দাজি বললে তো হবে না। বুঝি না, আবার একটু বুঝি। আমাদের অ্যাজ ইউজুয়াল কাজ কর্মে আমরা হচ্ছে ডেসিমাল প্লেসেস কয়টা ইউজ করি? অ্যাজ ইউজুয়াল দুইটা। আপনি যে কোনো ব্যাংকে যান, যে কোনো ইয়াতে অফিসে যান, দশমিক দিয়ে দুইটা শূন্য শূন্য বা যদি পয়সা থাকে সেভাবে ইয়া হয়, তাই না? প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কয়টা ডেসিমাল প্লেসেস আপনাকে রিকমেন্ড করছে, কিংবা ব্যাংকিং সেকশনে ওরা কয়টা ডেসিমাল প্লেসেস ইউজ করছে, কিংবা বাংলাদেশ সেটা কয়টা ডেসিমাল প্লেসেস ইউজ করছে। মানে আমি কেন কমার্সে বললাম, কারণ সবসময় এগুলো কাজ হয় তো, সো আমার মনে হয় যে তারা এই বিষয়ে একটা ক্লিয়ার মানে কনসেপ্ট দিতে পারবে, আমরা তো এগুলো তেমন বুঝি না। কয়টা বলেন তো? আমি তো জানি দুইটাই। ম্যাডাম কয়টা হলে আমাদের ভুল রিপোর্ট আসবে না? প্রশ্ন হচ্ছে আমি ভুল রিপোর্ট চাচ্ছি না, বাট আমাকে মিনিমাম একটা তো ডেসিমাল প্লেসেস ইউজ করতে হবে। আপনি? আমার এর বেশি জানা নেই। আপনারা তো এদিকে আসলে বলার দরকার নাই, কারণ এখানে লিমিটেশনস আছে, প্রত্যেকটা মানুষের তো একটা লিমিটেশনস আছে। ওকে, নাইস। আমাদের অ্যাজ ইউজুয়াল ছোট্ট করে একটা ঘটনা বলি, প্রয়োজন আছে।
সর্বপ্রথম যখন ব্যাংকিং সফটওয়্যারটা তৈরি হইলো, এই ব্যক্তি কি করছে, এ করছে যে 3টা বা 4টা দশমিকের পরে যেগুলো ইয়া থাকবে, মানে দশমিকের পরে যেগুলো ডিজিট থাকবে, ওই সবগুলো ওর অ্যাকাউন্টে চলে যাবে। এখন মনে করেন আপনারা যারা হচ্ছে পড়াশোনা করছেন, বিশেষ করে আমার বয়সী, আমরা হচ্ছে 3155 টাকা 50 পয়সা জমা দিতাম ভর্তির সময়, বা বিশেষ করে আছে যে যে কোনো একটা জায়গায় এরকম হইতো, মানে 50 পয়সা 60 পয়সা উল্লেখ থাকতো। আপনারা কেউ দিচ্ছেন কিনা জানি না, আমি দিছি, অনার্সের ক্ষেত্রে আমি দিছি। মানে ওখানে লিখে দিতে হইতো 3150 টাকা 50 পয়সা। আপনি 50 পয়সা পাবেন কই? এখন এই 50 পয়সাগুলো জমা হইতে হইতে ওই যে আপনারা খেয়াল করে দেখবেন, মানে যারা ব্যাংকে জব করে ওই যে জুন ক্লোজিং বা এই ক্লোজিং সেই ক্লোজিং করে দেখবেন যে ওই দিন যখন ক্লোজিং হয় ওই আলাদা 2-3 হাজার 5-7 হাজার টাকা পাবে। এই টাকাগুলো কই? এই যে মানুষগুলো টাকাগুলো দেয় না, অতিরিক্ত টাকাগুলো জমা হইতে হইতে পরবর্তীতে এগুলো যুক্ত হয়, পরে ওরা জুন ক্লোজিং এর সময় হিসাব করে, তখন আপনি তো 50 পয়সা দেন না, হয় আপনি বেশি দিবেন নইলে কম দিবেন, নইলে 57 টাকা বলে দেওয়া আছে, আপনি তো 57 টাকা দিবেন না, আপনি খুচরা পাবেন কই? হয় আপনার কাছে 55 টাকা নিতে হবে, না হয় 60 টাকা নিতে হবে। এই বাকি 2 টাকা যাচ্ছে কোথায়, 3 টাকা যাচ্ছে কোথায়? এই টাকাগুলো মানে যুক্ত হইতে হইতে পরবর্তীতে হচ্ছে ওরা এই পরে ভাগ বাটোয়ারা করে নেয়, বিভিন্ন ভাবে ওরা যুক্ত করে এই টাকাগুলো নেয়। যার কারণে এই যে জুন ক্লোজিং এর সময় ওদের নানান চিন্তা করতে হয়, এবং ওরা সময় দেয়, পরবর্তীতে মানে টাকাটা ওরা এক্সট্রা পায়। এটা কিন্তু এক এক ব্রাঞ্চে এক এক টাকা বেশি কম হয় আর কি। ওকে, আমি কেন বললাম ডেসিমাল প্লেসেস এর কথা, যে সফটওয়্যার তৈরি করছে ও কি করছে, 3 ডিজিটের পরের যেগুলা সংখ্যাগুলো আছে সব ওর অ্যাকাউন্টে চলে যাবে, প্রত্যেক দিন ওর অ্যাকাউন্টে টাকা জমা হইতে আছে। এখন সাধারণ জনগণ তো এটা বুঝতে পারবে না, কারণ ভাই আপনার হচ্ছে যে 101 টাকা 50 পয়সা সামথিং ওইদিকে আছে, আপনি কি ওই 50 পয়সা পরে এগুলো কোনোদিন হিসাব নিছেন? আপনার হিসাব নেওয়ারও কথা না। আর বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আপনার এত টাকা কাটবে, এত পয়সা কাটবে, এত এইরকম কাটবে, আপনি তো হিসাব গড়ে মিলে আপনার একটা হিসাব পাচ্ছেন, কিন্তু শেষের হিসাবটা তো আর আপনি পাচ্ছেন না। আপনি হিসাব নেন 2 ডিজিটে, সর্বোচ্চ 3 ডিজিটে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলছে আপনি যদি নির্ভুল হিসাব করতে চান 6 ডিজিট লাগবে। ডেসিমালের পরে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা 5 ডিজিট ইউজ হচ্ছে। মানে আপনি নির্ভুল তথ্য যদি চান 5 ডিজিট কিন্তু সবসময় ভুল হতেও পারে, এই জন্য বলতেছে যে আপনি 6 ডিজিটটা সেফ জোনে থাকেন। আর 2 ডিজিট হলে হবে কি, আচ্ছা ধরে নেন আপনার একটা কাজ করলে আপনার হচ্ছে যে 50 পয়সা করে কাটবে, বা হচ্ছে যে এত পয়সা করে কাটবে। এখন মনে করেন যে কাটবে একটু সময় ধরে, এত সময় কাজ করলে এই সময় ইয়াটা কাটবে, 24 ঘন্টায় আপনার 1 টাকা কাটবে। আচ্ছা আপনি যদি কাজ করে থাকেন 23 ঘন্টা 50 মিনিট, তাহলে এখন ওইটাকে ফ্র্যাকশনে আসবে না? তাহলে ওইটা হচ্ছে যে ওই যে দশমিকের পরে সামথিং সামথিং যাবে না? 100কে আপনি ভাগ করেন 33 দিয়ে, এক মানে 100কে ভাগ করেন 33 দিয়ে, তাহলে আপনার ফ্র্যাকশন আসবে না, দেখবেন দশমিক সামথিং 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 সামথিং, মানে 3.3333333 ইত্যাদি, মানে আনলিমিটেড পর্যন্ত একটা নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি 6 ডিজিট পর্যন্ত নিলে এই ছানাটা আর থাকে না। আমরা সায়েন্স সিস্টেমে একটা ইয়া করে থাকি, দশমিকের পরে যদি 5 কিংবা তার উপরের সংখ্যা থাকে তাহলে 1 যুক্ত হবে, আর যদি 5 এর নিচে হয় তাহলে হচ্ছে যে ওই ইয়া ফ্র্যাকশনটা আমরা বাদ দিয়ে দিই। 3 ডিজিটের ক্ষেত্রে শেষের ডিজিটটা যদি বাদ দিতে চাই তাহলে ওই একই সিস্টেমে 1 ডিজিট এখানে সামনে আমাদের যোগ করতে হয়। এটা সাইন্টিফিক মোডে সাধারণত অ্যাজ ইউজুয়াল করে থাকি। কিন্তু আপনি যখন এই দিকে আসবেন, এই দিকে তখন এই ঝামেলা হয়। এইটা বলার কারণ হচ্ছে ডেসিমাল প্লেসেস গুলো আমাদের ঠিক করতে হবে, কারণ ক্যালকুলেশনে তো আমরা যদি এটা না করি তাহলে আমাদের ওই যে ভুল রিপোর্ট চলে আসবে, আমরা ভুল দিতে পারি না, আমরা ভুল দিব না। ওকে, তাহলে এটা আমাদের কন্ট্রোলিং এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো দেখবো। প্রশ্ন হচ্ছে একবারে প্রথমে এখানে কারসরটা আমি রাখছি। ওকে, কারসরটা রাখছি এখানে। এই যে হোম ট্যাব থেকে নাম্বার গ্রুপে এসে এই যে ডান দিকে দেখেন ইনক্রিজ ডেসিমাল প্লেসেস এন্ড ডিক্রিজ ডেসিমাল প্লেসেস, এই যে দেখেন এই যে কমে আসতেছে বাড়তেছে। মানে আমরা কিভাবে ডেসিমাল প্লেসেস গুলো নিতে পারি, আপনি যে কোনো একটা নাম্বারে ক্লিক লেখেন, এই যে আমি 10 লিখলাম, তাহলে আমার এখান থেকে আমি ডেসিমাল প্লেসেস বাড়াতে চাচ্ছি বা কমাতে চাচ্ছি, দেখেন তো হয় কিনা, ডেসিমাল প্লেসেস গুলো ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারেন কিনা। ট্রাই করেন। একবারে নতুন একটা নাম্বার লেখেন,
নতুন নাম্বার লেখেন আপনি 500, আর হচ্ছে এটা হচ্ছে যে ডেসিমাল প্লেসেস করে দেন 5টা। দেখেন তো এটা করা যায় কিনা। 500 ডেসিমাল প্লেসেস হবে 5টা। ইনক্রিজ করেন 5টাতে যান। আপনি লিখে দিলে হবে না তো, আমি আপনাকে লিখে দিতে বলিনি তো, আপনাকে আমি বলছি এখানে লিখবেন, এই যে এখানে ইনক্রিজ ডিক্রিজ করবেন, এই যে এটা লিখে দিতে বলিনি তো, খেয়াল করে দেখবেন। জি ম্যাডাম কিছু বলছেন? স্যার এখানে 10 আসছে কি আপনি কোনো ফর্মুলা দিয়ে রাখছেন কি? ও এটা হচ্ছে আগে থেকে আমার দুটো ডেসিমাল প্লেসেস করা আছে তো, মানে আমি বাই ডিফল্ট করে রাখছি, মানে কোনো একটা জায়গায় দেখবেন ওরা হচ্ছে যে যাই লিখুক না কেন দশমিকের পরে দুইটাই থাকে, বিশেষ করে আমরা ব্যাংকিং ক্ষেত্রে বা আমরা যে কোনো একটা ভাউচারের ক্ষেত্রে যেটা দেখে থাকি আর কি, ওরা হচ্ছে ডিফল্ট সিস্টেমে করে রাখে। আমরা ডিফল্ট সিস্টেমটা দেখবো কিভাবে এটা করতে পারি। ওকে, আপনারা দেখেন যে ডেসিমাল প্লেসেস গুলো বাড়াতে পারেন কিনা, কমাতে পারেন কিনা। আসছে, সবার আসছে? ওকে, নাইস। আমরা এই যে ডেসিমাল প্লেসেস যে আছে এটাকে আমরা কিভাবে একইবারে ডিফল্ট করে রাখতে পারি, তাহলে রাইট বাটন ক্লিক অন সেল এন্ড দেন ক্লিক অন ফরম্যাট সেল এন্ড দেন এই যে এখানে দেখেন আমাদের ডেসিমাল প্লেসেস একটা আছে, এখানে 2 আছে, এখানে আপনি 5 করে দেন, 6 করে দেন। ওকে, এন্ড দেন ওকে বাটন প্রেস করেন, দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আপনি এখানে কিছু একটা লেখেন, আমি লিখলাম 5 লিখলেও ও হচ্ছে 5টা আমাকে বা 6টা আমাকে দিয়ে দিচ্ছে ডেসিমাল প্লেসেস, কারণ আমি ওকে ফরম্যাট করেই রাখছি ওইটা। এই যে দেখেন এ কলামটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট সেলে গেলাম, গিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে কলামটাতে সিলেক্ট ক্লিক করেন, ক্লিক করছেন, রাইট বাটন ক্লিক করেন এন্ড দেন এই যে ফরম্যাট সেলে ক্লিক করেন এন্ড দেন এইখানে আমাদের হচ্ছে যে আমাদের ডেসিমাল প্লেসেসে যেতে হবে, তাই না? এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে অ্যাকাউন্টিং। ওকে, এই যে অ্যাকাউন্টিং এ ক্লিক করার পরে আমাদের এই যে এইদিকে ডান দিকে দেখেন আমাদের ডেসিমাল প্লেসেস আছে, আমরা 6 করে দিলাম, দেন ওকে বাটন প্রেস করেন। এবার আপনি এখানে যেখানেই লেখেন না কেন 5 লিখছেন, তারপর এই যে 6টা দিছে, আপনি হচ্ছে যে এখানে 6 লিখছেন, তারপর মানে দশমিকের পরে 6টা সংখ্যা দিছে, আপনি যাই করেন না কেন ও দশমিকের পরে 6টাই দিবে, আপনি 6টা ডিফল্ট করে রাখবেন। আর আমি ওখানে ডিফল্ট করে রাখছি দশমিকের পরে 2টা ঘর। স্যার এখানে আমার 500 নিলাম, নেওয়ার পরে ডেসিমাল সংখ্যা নেওয়ার পরে ট্যাব বাটন প্রেস করলে আমার 500 হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ডিফল্ট করা আছে আমার ওইটা, এই যে আমি এখন এই ডিফল্ট করে দেখাই দিলাম। স্যার আমরা যখন সেল থেকে পপআপ থেকে যখন কাজ করছি তখন তো এটা পুরো এক্সেলটার জন্য কাজ করবে, তাই না? এইদিকে ফরম্যাট সেলে যেটা করলাম, এই যে এইদিকে জি, না। এটা পুরো সেলটার জন্য নাকি শুধু ওইটুকুর জন্য? না, আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু। আমরা এখানে সিলেক্ট করছি একটা কলাম, শুধু এই কলামটার জন্য প্রযোজ্য। আপনি যখন সিলেক্ট করবেন একটা সেল, তাহলে ওই সেলটার জন্য প্রযোজ্য। আপনি যদি পুরো শীটের জন্য করেন সমস্যা নেই, এই পুরো শীট সিলেক্ট করেন, হ্যাঁ, এন্ড দেন হচ্ছে যে আপনি এখানে যান, এখানে গিয়ে হচ্ছে যে এবার কাজ করেন, এবার হচ্ছে যে এটাকে বাড়াই দেন, আচ্ছা, দেন ওকে বাটন প্রেস করেন, সব ক্ষেত্রে এখন ওইটা হয়ে গেল। ইন্ডিভিজুয়াল সেল, ইন্ডিভিজুয়াল কলাম, রো, ইন্ডিভিজুয়াল আমাদের হচ্ছে পুরো শীট ধরে আমরা এই কাজটা করতে পারি। এখন ডিফল্ট সিস্টেম আপনার যেটা লাগবে, অফিস যেটা বলবে আপনি সেটা করবেন। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আমাদের সিলেকশন পদ্ধতি তাহলে কি, নাম্বার 1 আমরা হচ্ছে ক্লিক করছি, এটা একটা। নাম্বার 2 আমরা হচ্ছে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে যতটুকু নিচ্ছি, এটা একটা। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কি কার্সরটা এখানে রাখলাম, শিফট বাটন প্রেস করে অ্যারো কিগুলো যদি প্রেস করি তাহলে আমাদের সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। 5 নাম্বারটা কোনটা, আমাদের হচ্ছে যে ক্লিক করে শিফট বাটন প্রেস করে যখন যেখানে ক্লিক করছি তখন সেই জায়গাটাতে সিলেক্ট হয়ে যাচ্ছে। 6 নাম্বার আমাদের কলামগুলো যদি সিলেক্ট করি, কলামটাতে এই যে হেডিং পয়েন্টে যে অ্যালফাবেটগুলো আছে ক্লিক করলে আমাদের কলামটা সিলেক্ট হয়ে যাচ্ছে। মাল্টিপল কলাম যদি আমরা সিলেক্ট করতে চাই, এখানে ক্লিক করলাম, দেন শিফট এন্ড দেন আপনি ক্লিক করেন, একবারে মানে ফুল একবারে কলামটা সিলেক্ট হয়ে যাচ্ছে। রো এর ক্ষেত্রে একই, ক্লিক করলাম এন্ড দেন শিফট বাটন প্রেস করে যেখানে ক্লিক করবেন সেখানে আপনার কার্সরটা ক্লিক করেন, তাহলে হয়ে যাবে।
ইন্ডিভিজুয়াল যদি কোনো কিছু সিলেক্ট করতে চান কন্ট্রোল চেপে ধরে আপনি হচ্ছে ক্লিক করেন শুধু ওই রোটা বা কলামটাতে, পুরোটা সিলেক্ট করার জন্য যদি টেবিল হয় টেবিলের এখানে রাখে 6 নাম্বার, এটা কন্ট্রোল এ দেন, টেবিলটা সিলেক্ট হয়ে গেল। পুরো শীটটা সিলেক্ট করতে চাইলে বাইরে রাখেন, দেন কন্ট্রোল এ প্রেস করেন, পুরো শীট সিলেক্ট। ধরতে পারছেন? বিষয়টি কি ক্লিয়ার? কন্ট্রোলের টার্গেট কন্ট্রোল এ। আচ্ছা, আমাদের যদি টেবিল হয় টেবিলের মধ্যে কার্সরটা রাখতে হবে, দেন কন্ট্রোল এ প্রেস করলে পুরো টেবিলটা সিলেক্ট হবে। তার মানে ইন্ডিভিজুয়াল টেবিল সিলেক্ট করতে হলে টেবিলে রাখবো, দেন কন্ট্রোল এ দিলাম, আমাদের পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু যদি আমাদের পুরো শীটটা লাগে তাহলে ক্লিক করেন, দেন অন্য জায়গায় মানে যেখানে ব্ল্যাঙ্ক আছে সেখানে ক্লিক রাখেন, কন্ট্রোল এ দেন, পুরো মানে শীটটাই সিলেক্ট হয়ে গেল, একবারে যতগুলো রো কলাম আছে সবগুলোই। প্রয়োজন হবে কোনটা আমরা তো জানি না। এই যে ক্লিক করে পুরো ওই সেলটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল, ওই সেলটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করা লাগবে না, এখানে ক্লিক করলে হবে। সেলের তো আর কি সিলেক্ট করবেন, তো সিলেক্টে আছে। এই যে কন্ট্রোল সি কপি করলেন, এই যে কন্ট্রোল ভি পেস্ট করলেন। আমরা সিলেক্ট করছি কেন? কপি পেস্ট করবার জন্যই তো, আমাদের মূল টার্গেটটাই এটা। বিষয়টা কি ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন।